আচ্ছা, কখনো ভেবে দেখেছ, হঠাৎ যদি পৃথিবী থেকে সব আলো গায়েব হয়ে যায়, তাহলে ঠিক কী ঘটবে? আমরা কি শুধু অন্ধকার দেখব? উহু, তার চেয়েও ভয়ানক ব্যাপার হল, আলো না থাকলে পৃথিবীতে কোনো গাছপালা জন্মাত না। কোনো প্রাণী খাবার পেত না, আর আমাদের জীবনই থমকে যেত। আজ আমরা আমাদের বিজ্ঞান বইয়ের ৭৩ নম্বর পৃষ্ঠা খুলব এবং একসাথে আবিষ্কার করব আলোর এক অদ্ভুত জাদুকরী দুনিয়া। আলো কিভাবে চলে? আমরা কিভাবে কোনো বস্তুকে দেখতে পাই? আর আয়নার সামনে দাঁড়ালে কেন আমাদের ডান হাত বাম হাত হয়ে যায়? গাইড বইয়ের মুখস্থ পড়া মুখস্থ না করে, চলো আজ একদম চোখের সামনে পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানকে ফিল করি। খাতা কলম নিয়ে রেডি তো? চলো শুরু করা যাক। নবম অধ্যায়, আলোর ঘটনা। আলো ছাড়া আমরা দেখতে পাই না। আলো না থাকলে গাছপালা জন্মাত না, প্রাণীরা খাবার পেত না, আমাদের খাদ্য ও বস্ত্র যেসব জীব থেকে আসে তা জন্মাত না। আলো ছাড়া তাই জীবন কল্পনা করা কঠিন। আলো এক প্রকার শক্তি। আলোর কাজ করার সামর্থ্য আছে, অর্থাৎ আলোর আছে শক্তি। কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। আলো অত্যন্ত দ্রুত চলে, সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। এই দ্রুতিতে তুমি চলতে পারলে ১ সেকেন্ডে তুমি পৃথিবীর চারদিকে ৭ বারেরও বেশি ঘুরে আসতে পারতে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে কোনো কিছুই আলোর চেয়ে বেশি বেগে চলতে পারে না। আমরা যেখান থেকেই আলো পাই না কেন, সকল আলোর উৎস হল সূর্য। এই অধ্যায় শেষে আমরা আলোর সঞ্চালন ব্যাখ্যা করতে পারব, বস্তু দৃষ্টিগোচর হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারব, আলোর প্রতিফলন ও শোষণ ব্যাখ্যা করতে পারব, মসৃণ ও অমসৃণ তলে আলোর প্রতিফলন ব্যাখ্যা করতে পারব, দর্পণে প্রতিবিম্ব সৃষ্টির কারণ ব্যাখ্যা করতে পারব, আমাদের চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনায় আলোর প্রতিফলনের ব্যাখ্যা করতে পারব। পাঠ ১ ও ২, আলো কিভাবে চলে। আমরা জানি যে আলো অত্যন্ত দ্রুত চলে, সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। কিন্তু আলো কিভাবে চলে? সোজা পথে, না বাঁকা পথে? এসো আমরা কিছু কাজ করি, এগুলো থেকে বুঝতে পারব আলো কিভাবে চলে। কাজ, তোমার নোটবুকের ৩টি সমান কভার নাও, এদের একটার উপর আরেকটা রাখো, যাতে এদের সকল প্রান্ত একসাথে মিলে থাকে। এখন একটি পেরেক বা মোটা সুই দিয়ে ৩টিকে একসাথে ছিদ্র করো। এবার বোর্ড ৩টি টেবিলের উপর এমনভাবে খাড়া করে দাঁড় করিয়ে দাও যেন ৩টি বোর্ডের ছিদ্র একই সরল রেখায় থাকে। এখন একটি মোমবাতি জ্বালিয়ে বোর্ডগুলোর পেছনে এমনভাবে টেবিলের উপর বসাও যাতে মোমবাতির পুরো শিখাটির উচ্চতা বোর্ডের ছিদ্রগুলোর উচ্চতার সমান হয়। চিত্র ৯। ১. বোর্ডগুলোকে এমনভাবে সাজাও যেন বোর্ডের ছিদ্র ও মোমবাতির শিখা একই সরল রেখায় থাকে। এবার বোর্ডের বিপরীত দিক থেকে মোমবাতির দিকে তাকাও। মোমবাতির শিখাটি দেখতে পাবে। একটি বোর্ডকে এক পাশে সামান্য সরিয়ে নাও, যাতে ৩টি ছিদ্র একই রেখায় না থাকে। মোমবাতির শিখাটি দেখতে পাচ্ছ কি? না, এখন আর শিখাটি দেখা যাচ্ছে না। আলো বাঁকা পথে তোমার চোখে প্রবেশ করতে পারেনি। এ থেকে তুমি কি সিদ্ধান্ত নেবে? আলো বাঁকা পথে চলে না, সরল রেখায় চলে। আলোর এই সরলরৈখিক পথকে আলোকরশ্মি বলে। চিত্র ৯। ১. আলো সরল রেখায় চলে। নবম অধ্যায়ের শুরুর এই অংশটি অত্যন্ত চমৎকারভাবে আলোর মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরেছে। দেওয়া পাঠের বিষয়বস্তুকে আরও সহজভাবে বোঝার জন্য নিচে একটি সারসংক্ষেপ ও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হল। আলোর প্রকৃতি ও গুরুত্ব। শক্তি হিসেবে আলো এক প্রকার শক্তি কারণ এর কাজ করার সামর্থ্য আছে। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্য ও অক্সিজেন তৈরিতে উদ্ভিদের মাধ্যমে আলোর ভূমিকা অপরিহার্য। আলোর গতি। আলো মহাবিশ্বের সবচেয়ে দ্রুতগামী। এর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। আলোর উৎস। আমাদের পৃথিবীতে সকল শক্তির ও আলোর প্রধান উৎস হল সূর্য। আলো কিভাবে চলে? সরলরৈখিক পথ। পাঠ ১ ও ২ এ একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে আলো সবসময় সরল রেখায় চলে। যখন ৩টি ছিদ্র একই সরল রেখায় ছিল, তখন মোমবাতির আলো দেখা গিয়েছিল। কিন্তু একটি ছিদ্র সামান্য সরিয়ে নেওয়ায় আলো বাধাগ্রস্ত হয়, কারণ আলো বাঁকা পথে চলতে পারে না। আলোকরশ্মি, লাইট রে, আলোর এই সরলরৈখিক পথকেই আলোকরশ্মি বলা হয়। এই অধ্যায় সামনে আমরা যা শিখব, বইয়ের এই অংশটি পড়ার পর পরবর্তী বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। আলোর সঞ্চালন। আলো এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে পৌঁছায়। বস্তু দেখা যাওয়ার কারণ। কোনো বস্তুর ওপর আলো পড়ে যখন আমাদের চোখে ফিরে আসে, প্রতিফলন, তখনই আমরা বস্তুটি দেখতে পাই। প্রতিফলন ও শোষণ। আলো কোনো তলে বাধা পেয়ে ফিরে আসাকে প্রতিফলন বলে। আর কোনো বস্তু যদি আলো শুষে নেয় তবে তাকে শোষণ বলে।
দর্পণ বা আয়না, দর্পণে কিভাবে আমাদের ছবি বা প্রতিবিম্ব তৈরি হয় তার বিস্তারিত ব্যাখ্যা। পাঠ ৩, আমরা কিভাবে দেখি। চিত্র ৯.২। আমরা যেভাবে দেখি। রাতের বেলা অন্ধকার ঘরে আমরা কোনো কিছু দেখতে পাই না কেন? কোনো বস্তুকে আমরা কিভাবে দেখি? আমরা তখনই কোনো বস্তুকে দেখি যখন ওই বস্তু থেকে আলো এসে আমাদের চোখে পড়ে। নিচের চিত্রটি লক্ষ্য করো, চিত্র ৯.২। এখানে রয়েছে একটি জ্বলন্ত বাল্ব ও একটি ক্রিকেট বল। বাল্ব থেকে আলো এসে আমাদের চোখে পড়ছে বলে আমরা বাল্বটি দেখতে পাচ্ছি। বাল্ব থেকে আলো গিয়ে ক্রিকেট বলে পড়ছে এবং বল থেকে সেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ছে, তাই বলটি আমরা দেখছি। আলোর কোন উৎস থেকে সরাসরি আগত অথবা কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোকরশ্মিসমূহ যে দিক বরাবর আমাদের চোখে প্রবেশ করে, আমাদের চোখ সে দিকেই ওই আলোর উৎস বা বস্তুকে দেখতে পায়। সেই আলোকরশ্মি যদি চলার সময়ে বেঁকে যায় বা দিক পরিবর্তন করে এবং তারপর চোখে প্রবেশ করে, তাহলেও এ কথা সত্যি। অর্থাৎ এই ক্ষেত্রে আলোর ওই উৎস বা ওই বস্তু যেখানে অবস্থিত সেখানে তাকে না দেখে চোখ তাকে দেখবে অন্য এক স্থানে, অন্য এক দিকে। আরও কিছুটা পর আমরা কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করব। কোনো বস্তুর নিজের আলো আছে, যেমন সূর্য, তারা, জোনাকি পোকা, মোমবাতি, বৈদ্যুতিক বাল্ব ইত্যাদি। এদের বলা হয় উজ্জ্বল বস্তু। কোনো বস্তুর নিজের কোনো আলো নেই, অন্য বস্তুর আলো প্রতিফলিত করে, এদের বলা হয় অনুজ্জ্বল বস্তু। কোনো বস্তুতে আলো পড়লে তা প্রতিফলিত হয় না, বস্তুটি সমস্ত আলো শোষণ করে নেয়। এসব বস্তু তাই দেখতে কালো দেখায়। এটা জানো কি? চোখ থেকে আলো গিয়ে বস্তুতে পড়ে না, বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে বলেই আমরা বস্তুটি দেখতে পাই। কাজ, আলো দিয়ে কিভাবে দেখি তা জানা। প্রয়োজনীয় উপকরণ: একটি কাঠের বাক্স বা জুতার বাক্স, একটি নুড়ি পাথর ও কিছু কালো কাগজ। পদ্ধতি: ঢাকনাসহ একটি জুতার বাক্স নাও। কালো কাগজ দিয়ে বাক্সের ভিতরটা মুড়ে দাও। ঢাকনার উপর একটি ক্ষুদ্র ছিদ্র কর এবং একপাশের দেয়ালে একটি বড় ছিদ্র করো। নুড়ি পাথরটি ঢাকনার ছিদ্রটির ঠিক নিচে রাখো। ঢাকনাটি বন্ধ করে দাও। বাক্সের পাশের দেয়ালের বড় ছিদ্রটি একটি মোটা কালো কাগজ বা টেপ দিয়ে ঢেকে দাও। ঢাকনার ছিদ্র দিয়ে নুড়িটি দেখার চেষ্টা করো। নুড়িটি দেখতে পাচ্ছ কি? না, দেখা যাচ্ছে না। বাক্সের পাশের দেয়ালের বড় ছিদ্রটির কালো কাগজ বা টেপ সরিয়ে নাও। এই ছিদ্র দিয়ে বাক্সে আলো প্রবেশ করবে। ঢাকনার ছিদ্র দিয়ে আবার নুড়িটি দেখার চেষ্টা কর। নুড়িটি দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। চিত্র ৯.৩। আলো দিয়ে কিভাবে দেখি। এ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না। কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে প্রবেশ করলেই আমরা বস্তুটি দেখতে পাই। অন্ধ লোকেরা দেখতে পান না কেন? কোনো বস্তু থেকে আলো এসে যখন স্বাভাবিক চোখে পড়ে, তখনই বস্তুটি দেখা যায়। অন্ধদের চোখ স্বাভাবিক নয়, তাই বস্তু থেকে আসা আলো গ্রহণ করতে পারে না, ফলে তারা দেখতে পান না। এই পৃষ্ঠায় ছাপা লেখাগুলো আমরা কি করে দেখতে পাই? কালো লেখা বা কোনো কালো বস্তু কোনো উৎস থেকে আসা আলো বেশি শোষণ করে এবং কম প্রতিফলিত করে, কিন্তু সাদা পৃষ্ঠা থেকে আলো প্রতিফলিত হয় বেশি। সেই আলো আমাদের চোখ গ্রহণ করে, ফলে কাগজে ছাপা কালো অক্ষরগুলো আমরা দেখতে পাই। অনুজ্জ্বল রং উজ্জ্বল রঙের চেয়ে বেশি আলো শোষণ করে। যে বস্তু সকল আলো শোষণ করে তা কালো দেখায়। নবম অধ্যায়ের এই পাঠটি আমাদের দেখার প্রক্রিয়ার পেছনের বিজ্ঞানকে খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছে। এখানে মূলত তিনটি প্রধান ধারণার ওপর জোর দেওয়া হয়েছে। ১. আমরা কিভাবে দেখি। আমাদের একটি সাধারণ ভুল ধারণা হল চোখ থেকে আলো গিয়ে বস্তুর ওপর পড়ে, কিন্তু বিজ্ঞান বলছে এর উল্টোটা। কোনো বস্তু থেকে আলো যখন প্রতিফলিত হয়ে আমাদের চোখে পৌঁছায়, তখনই আমরা সেই বস্তুটি দেখতে পাই। উজ্জ্বল বস্তু, যাদের নিজস্ব আলো আছে, যেমন সূর্য, বৈদ্যুতিক বাল্ব, এদের থেকে আলো সরাসরি আমাদের চোখে আসে। অনুজ্জ্বল বস্তু, যাদের নিজস্ব আলো নেই, যেমন টেবিল, বই, বল, এরা অন্য কোনো উৎসের আলো প্রতিফলন করে আমাদের চোখে পাঠায়। ২. আলোর শোষণ ও কালো রং। সব বস্তু সব আলো প্রতিফলন করে না। কিছু বস্তু আলো শুষে নেয়, যাকে বলা হয় শোষণ। কালো বস্তু, যে বস্তু তার ওপর পড়া প্রায় সবটুকু আলোই শোষণ করে নেয় এবং কোনো আলো প্রতিফলন করে না, তাকে আমরা কালো দেখি। পাঠ্যবইয়ের কালো লেখাগুলো এভাবেই আমরা দেখি। সাদা কাগজ আলো প্রতিফলন করে কিন্তু কালো কালি সেই আলো শোষণ করে নেয়,
ফলে অক্ষরের বৈসাদৃশ্য তৈরি হয়। ৩. জুতার বাক্সের পরীক্ষা, সিদ্ধান্ত। এই পরীক্ষাটি প্রমাণ করে যে অন্ধকার ঘরে আলো ছাড়া কোনো বস্তু দৃশ্যমান হয় না। বস্তুটি দেখার জন্য বাইরে থেকে আলোর উৎস, যেমন পাশের ছিদ্র দিয়ে আসা আলো, প্রয়োজন, যা নুড়ি পাথরে লেগে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসবে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রাখার জন্য: উজ্জ্বল বস্তু, সূর্য, তারা, জোনাকি, মোমবাতি। অনুজ্জ্বল বস্তু, পাথর, বই, গাছপালা। দৃষ্টির শর্ত: আলো, বস্তুতে প্রতিফলন, আমাদের চোখ। জন্য একটি চিন্তা করার প্রশ্ন: যদি কোনো বস্তু তার ওপর পড়া সবটুকু আলো প্রতিফলন না করে সম্পূর্ণ শোষণ করে নেয়, তবে সেই বস্তুটিকে আমরা কোন রঙের দেখব? উত্তরটি কিন্তু দেওয়া পাঠের শেষ লাইনেই লুকিয়ে আছে। পাঠ ৪ ও ৫, আলোর প্রতিফলন ও শোষণ। কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে, তাহলে সেই ঘটনাকে প্রতিফলন বলে। কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাহলে বলি যে আলোর শোষণ হয়েছে। পরবর্তী চিত্র দুটি লক্ষ্য করো। প্রথম চিত্রটিতে মসৃণ তলে আয়না বা স্টিলের থালা। দ্বিতীয় চিত্রটিতে অমসৃণ তলে আলো পড়েছে, অনেক দিন ব্যবহার করা স্টিলের থালা বা কাগজের পাতা। দুটি চিত্র কি? প্রথম চিত্রটিতে দেখা যায় আয়না বা দর্পণ থেকে নিয়মিত প্রতিফলন। এখানে আলো এসে যে কোণে পড়ছে, ঠিক সে কোণেই ফিরে যাচ্ছে। কোনো পৃষ্ঠে আলোর এই পড়া বা পতনকে বলা হয় আপতন এবং পৃষ্ঠ থেকে বাধা পেয়ে ফিরে যাওয়াকে বলা হয় প্রতিফলন। আপতিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল এবং প্রতিফলিত আলোকরশ্মিগুলোও পরস্পর সমান্তরাল। দ্বিতীয় চিত্রটিতে আপতিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল কিন্তু প্রতিফলিত আলোকরশ্মিগুলো পরস্পর সমান্তরাল নয়। এই ধরনের প্রতিফলনকে বলা হয় অনিয়মিত বা বিক্ষিপ্ত বা ব্যাপ্ত প্রতিফলন। চিত্র ক, চিত্র খ। চিত্র ৯.৪, আলোর প্রতিফলন। কাজ: বিভিন্ন পদার্থে বা পৃষ্ঠে আলোর প্রতিফলনের ভিন্নতা। প্রয়োজনীয় উপকরণ: একটি আয়না বা দর্পণ, এক খণ্ড কাঠ, এক পাতা কাগজ, একটি স্টিলের ও একটি প্লাস্টিকের থালা। পদ্ধতি: একটি সাদা দেয়ালের উল্টা দিকে প্রথমে দর্পণটি খাড়া করে ধরো। এখন টর্চলাইট থেকে আয়নার উপর আলো ফেলো। দর্পণে প্রতিফলিত আলো দেয়ালে পড়বে। দেয়ালে পড়া এই আলো উজ্জ্বল না অনুজ্জ্বল তা খেয়াল করো। এবার কাগজের পাতা, কাঠখণ্ড, স্টিলের ও প্লাস্টিকের থালার উপর একইভাবে টর্চের আলো ফেলো এবং প্রতিবার দেয়ালে আলোর প্রতিফলন দেখো। কী দেখলে? কোনটিতে প্রতিফলিত আলো বেশি উজ্জ্বল? দেখতে পাবে যে দর্পণ ও স্টিলের থালা থেকে আলোর প্রতিফলন সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি উজ্জ্বল। কাঠের টুকরা, কাগজ ও প্লাস্টিকের থালা থেকে আলোর প্রতিফলন অনেক কম এবং প্রতিফলিত আলো কম উজ্জ্বল। সুতরাং যে পৃষ্ঠ যত মসৃণ বা চকচকে তা তত বেশি আলো প্রতিফলিত করে, আর যে পৃষ্ঠ যত অমসৃণ বা কম চকচকে তা তত কম আলো প্রতিফলিত করে। অমসৃণ বা কম চকচকে পৃষ্ঠে আলোর প্রতিফলনের সাথে অন্য ঘটনাও ঘটে যা তোমরা উপরের শ্রেণীতে শিখবে। নবম অধ্যায়ের এই পাঠে আলোর প্রতিফলন এবং এর প্রকারভেদ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। দেওয়া টেক্সটটুকুর মূল বিষয়গুলো সহজভাবে নিচে তুলে ধরা হল। ১. প্রতিফলন ও শোষণ কি? প্রতিফলন, রিফ্লেকশন। আলো যখন কোনো বস্তুতে বাধা পেয়ে ফিরে আসে, তখন তাকে প্রতিফলন বলে। শোষণ, অ্যাবজর্পশন। আলো যদি কোনো বস্তুতে পড়ে আর ফিরে না আসে, বস্তুটি আলো শুষে নেয়, তবে তাকে শোষণ বলে। ২. প্রতিফলনের প্রকারভেদ। পৃষ্ঠের মসৃণতার ওপর ভিত্তি করে প্রতিফলন দুই প্রকার। নিয়মিত প্রতিফলন, রেগুলার রিফ্লেকশন। এটি দর্পণ, আয়না বা নতুন স্টিলের থালার মতো মসৃণ ও চকচকে তলে ঘটে। এখানে আপতিত সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রতিফলনের পর সমান্তরালভাবেই ফিরে যায়। এর ফলে আমরা আয়নায় পরিষ্কার প্রতিবিম্ব দেখতে পাই। অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন, ডিফিউজড রিফ্লেকশন। এটি কাগজ, কাঠ বা অমসৃণ তলে ঘটে। এখানে আপতিত সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না, বরং বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। অমসৃণ তলে আলোর এই এলোমেলোভাবে ফিরে আসাকেই বিক্ষিপ্ত প্রতিফলন বলে। ৩. পৃষ্ঠের মসৃণতা ও উজ্জ্বলতা। পরীক্ষাটি থেকে আমরা যা শিখলাম: বেশি প্রতিফলন, দর্পণ বা নতুন স্টিলের থালা খুব মসৃণ, তাই এখান থেকে আলো বেশি প্রতিফলিত হয় এবং দেয়ালে উজ্জ্বল আলোর ছোপ দেখা যায়। কম প্রতিফলন, কাঠ, কাগজ বা প্লাস্টিক অমসৃণ, তাই এরা আলো বেশি শোষণ করে অথবা বিক্ষিপ্তভাবে প্রতিফলন করে। ফলে প্রতিফলিত আলো কম উজ্জ্বল হয়।
মূল সিদ্ধান্ত, পৃষ্ঠ যত বেশি মসৃণ ও চকচকে হবে, আলোর প্রতিফলন তত বেশি নিয়মিত ও উজ্জ্বল হবে। কিছু জরুরি শব্দ। আপতন, পৃষ্ঠে আলোর এসে পড়াকে আপতন বলে। প্রতিফলন, পৃষ্ঠে বাধা পেয়ে আলোর ফিরে যাওয়াকে প্রতিফলন বলে। আপনি যদি পরবর্তী পাঠ অর্থাৎ দর্পণে প্রতিবিম্ব বা প্রতিফলনের নিয়ম সম্পর্কে জানতে চান, তবে জানাতে পারেন, এই শিক্ষামূলক কন্টেন্ট তৈরির কাজে আমি আর কিভাবে সাহায্য করতে পারি। পাঠ 6 ও 7। দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। কোনো দেয়ালে বল ছুঁড়ে মারলে তা দেয়াল থেকে যেভাবে ধাক্কা খেয়ে ফিরে আসে, দর্পণে আলোর প্রতিফলনের ঘটনা অনেকটা তার মতো। কোনো বলকে তুমি যদি সোজাভাবে দেয়ালে ছুঁড়ে দাও, তাহলে তা দেয়ালে লেগে সোজাভাবেই ফিরে আসবে। দর্পণে আলো পড়ার বেলায়ও একই ঘটনা ঘটবে। এবার পরের পৃষ্ঠার কাজটি করো। কাজ, দেয়ালে ছোড়া বলের দিক পরিবর্তন পর্যবেক্ষণ। প্রয়োজনীয় উপকরণ: একটি টেনিস বল। পদ্ধতি: একটি টেনিস বল নাও, এটাকে লম্বভাবে দেয়ালে ছুঁড়ে মারো। দেয়ালে আঘাত করে বলটি কিভাবে ফিরে আসছে? লম্বভাবে না অন্য কোন পথে? এবার বলটি দেয়ালের সাথে কোণ করে ছুঁড়ে দাও। বলটি এবার কিভাবে ফিরে আসছে? লম্বভাবে না কোণ করে? বলটিকে দেয়ালের সাথে বিভিন্ন কোণ করে ছুঁড়ে দেখ, বলটি কিভাবে ফিরে আসছে। চিত্র 9.5। বলের দিক পরিবর্তন। এই কাজ থেকে আমরা যা পাই তা হল: 1. বলটি সোজা ছুঁড়লে এটা সোজা ফিরে আসে। 2. বলটি দেয়ালের সাথে কোণ করে ছুঁড়লে এটা কোণ করে ফিরে যায়। 3. বলটিকে যে কোণে ছোড়া হয় এটা সে কোণেই ফিরে যায়। একই রকম ঘটনা ঘটে আলো যখন কোনো দর্পণে আপতিত ও প্রতিফলিত হয়। নিচের কাজটি করলে এটা বুঝতে সহজ হবে। 1. বলের উদাহরণের সাথে তুলনা। দেয়ালে বল ছুঁড়লে যেমন নির্দিষ্ট নিয়মে ফিরে আসে, আলোও তেমনি দর্পণে বা আয়নায় বাধা পেয়ে একটি নির্দিষ্ট নিয়মে ফিরে যায়। লম্বভাবে ছুঁড়লে বলটি যেমন সোজা দিকে ফিরে আসবে, আলোও ঠিক তেমনি লম্বভাবে পড়লে লম্বভাবেই ফিরে আসে। কোণ করে ছুঁড়লে বলটি যে কোণে দেয়ালে লাগবে, ঠিক সেই পরিমাণ কোণ করেই অন্যদিকে চলে যাবে। আলোর ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। কাজ, দর্পণে আলোর প্রতিফলন। প্রয়োজনীয় উপকরণ: একটি দর্পণ ও একটি টর্চ। পদ্ধতি: দর্পণটি ঘরের মেঝেতে এমনভাবে রাখো যাতে এর মুখ বা মসৃণ দিকটি উপরের দিকে থাকে। দর্পণে টর্চের আলো সোজা করে ফেলো। টর্চের আলো দর্পণ থেকে প্রতিফলিত হয়ে সোজা গিয়ে ছাদে পড়বে। টর্চটি একদিকে সরাও যাতে টর্চের আলো কোণ করে দর্পণে পড়ে। দেখবে কোণ পরিবর্তনের সাথে সাথে ছাদে পড়া আলো স্থান পরিবর্তন করছে। চিত্র 9.6। আলোর প্রতিফলন। অভিলম্বের সাথে যে কোণে দর্পণে আলো পড়ে তাকে বলা হয় আপতন কোণ। আর অভিলম্বের সাথে যে কোণে দর্পণ থেকে আলো প্রতিফলিত হয় তাকে বলে প্রতিফলন কোণ। পরীক্ষা করে দেখা গেছে যে আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান, অর্থাৎ আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপাতন কোণ, আপতিত রশ্মি, অভিলম্ব, প্রতিফলিত রশ্মি, প্রতিফলন কোণ। চিত্র 9.7। আপতন ও প্রতিফলন কোণ। 2. আলোর প্রতিফলনের মূল সূত্র। আলোর প্রতিফলনের প্রধান নিয়মটি হল, আপতন কোণ ও প্রতিফলন কোণ সবসময় সমান থাকে। এখানে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা মনে রাখা জরুরি। আপতিত রশ্মি, যে আলোকরশ্মিটি দর্পণে এসে পড়ে। প্রতিফলিত রশ্মি, দর্পণে বাধা পেয়ে যে আলোকরশ্মিটি ফিরে যায়। অভিলম্ব, দর্পণের ওপর যে বিন্দুতে আলো পড়েছে সেই বিন্দুতে অঙ্কিত লম্ব। আপতন কোণ, আই, আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে। প্রতিফলন কোণ, আর, প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে। গাণিতিক রূপ। বিজ্ঞানীদের মতে প্রতিফলনের নিয়মটি হল, আপতন কোণ ইমোজি আই সমান প্রতিফলন কোণ ইমোজি আর। অর্থাৎ আপনি যদি দর্পণে 30 ডিগ্রি কোণে আলো ফেলেন, তবে সেই আলো 30 ডিগ্রি কোণ করেই প্রতিফলিত হবে। পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ। যখন আপনি টর্চের আলো দর্পণে লম্বভাবে ফেলেন, আলোটি সরাসরি ছাদে সোজাভাবে ফেরত যায়। কিন্তু টর্চটি যখন একদিকে বাঁকা করেন, কোণ তৈরি করেন, তখন প্রতিফলিত আলোটিও বাঁকা হয়ে ছাদের অন্য জায়গায় গিয়ে পড়ে। টর্চ যত বেশি বাঁকা করবেন, প্রতিফলিত আলো তত বেশি দূরে সরে যাবে। পাঠ 8। দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব। আমরা জানি যে কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়লে আমরা বস্তুটি দেখতে পাই। কিন্তু কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে ওই পৃষ্ঠে বস্তুটির প্রতিবিম্ব সৃষ্টি হয়। কোনো দর্পণ বা আয়না ও স্থির পানি এর পরিচিত উদাহরণ।
আমরা যদি কোনো দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব দেখতে পাই। একটি বড় দর্পণের ড্রেসিং টেবিলের আয়না হতে পারে, সামনে দাঁড়াও। দর্পণে তোমার প্রতিবিম্ব দেখতে পাবে। এবার বলো, দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটি কি তোমার সমান, না তোমার চেয়ে বড়, না তোমার চেয়ে ছোট? দর্পণের পেছনে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব কি তুমি দর্পণ থেকে যে দূরত্বে দাঁড়িয়ে আছো তার সমান? না বেশি বা কম? দর্পণের দিকে এক পা এগিয়ে যাও। প্রতিবিম্বটি সমপরিমাণ দূরত্বে সামনে এগিয়ে এসেছে, না পিছিয়ে গেছে, নাকি একই জায়গায় স্থির আছে? এবার তোমার ডান হাত নাড়াও। প্রতিবিম্বটি কি হাত নাড়াচ্ছে? নাড়ালে কোন হাত নাড়াচ্ছে, ডান হাত না বাঁ হাত? এসব প্রশ্নের উত্তর তোমাকে দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের অনেক গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে। কাজ: সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব। প্রয়োজনীয় উপকরণ: একটি বড় স্বচ্ছ কাঁচ ও দুটি মোমবাতি। পদ্ধতি: কাঁচটিকে টেবিলের উপর এমনভাবে সোজা করে দাঁড় করাও যাতে নড়াচড়া না করে। একটি মোমবাতি জ্বালিয়ে কাচের সামনে টেবিলের উপর রাখো। কাছে জ্বলন্ত মোমবাতির প্রতিবিম্ব দেখতে পাবে। দ্বিতীয় মোমবাতিটি কাচের পেছনে এমনভাবে দাঁড় করাও যাতে জ্বলন্ত মোমবাতির শিখাটি দ্বিতীয় মোমবাতির শিখার মতো মনে হয়। দেখলে মনে হবে যেন দ্বিতীয় মোমবাতিটি জ্বলছে। এবার কাচটি থেকে জ্বলন্ত মোমবাতির দূরত্ব ও দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাপো। দেখো দুটি দূরত্ব সমান কি না। মজার ব্যাপার হলো, দ্বিতীয় মোমবাতির জায়গায় তুমি যদি তোমার হাতের আঙুলটি ধরো তাহলে মনে হবে তোমার আঙুলটি জ্বলছে। চিত্র 9.8 প্রতিবিম্ব গঠন। এ পাঠে যেসব প্রশ্ন উঠে এসেছে তার উত্তর হল: ক. দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব তোমার সমান আকৃতির। সকল বস্তুর বেলায় এটা সত্য। খ. দর্পণ থেকে তোমার দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। গ. প্রতিবিম্ব পার্শ্ব পরিবর্তন করে, অর্থাৎ ডান ও বাঁ দিক তাদের অবস্থান বিনিময় করে। তুমি ডান হাত নাড়ালে প্রতিবিম্ব বাঁ হাত নাড়াচ্ছে বলে মনে হবে। দর্পণে প্রতিবিম্বের তিনটি প্রধান বৈশিষ্ট্য। দর্পণে বা আয়নায় আমাদের যে প্রতিবিম্ব তৈরি হয় তার তিনটি বিশেষ গুণ আছে যা শিক্ষার্থীদের মাথায় গেঁথে দিতে হবে: সমান আকৃতি, ইকুয়াল সাইজ। আয়নায় আমাদের চেহারা বা কোনো বস্তুর আকার বাস্তবের সমান থাকে। এটি ছোট বা বড় হয় না। সমান দূরত্ব, ইকুয়াল ডিস্টেন্স। আপনি আয়না থেকে যতটা সামনে দাঁড়িয়ে আছেন, আয়নার ভেতরে ছবি বা প্রতিবিম্ব ঠিক ততটা পেছনেই তৈরি হবে। আপনি এক পা এগোলে প্রতিবিম্ব এক পা এগিয়ে আসবে। পার্শ্ব পরিবর্তন, ল্যাটারাল ইনভার্সন। এটি সবচেয়ে মজার বৈশিষ্ট্য। আয়নায় ডান দিক বাম দিক হয়ে যায় এবং বাম দিক ডান দিক হয়ে যায়। অর্থাৎ আপনি ডান হাত নাড়ালে আয়নার ভেতরে মনে হবে সেটি বাম হাত। মোমবাতি ও কাচের পরীক্ষা, সহজ ব্যাখ্যা। বইয়ে যে স্বচ্ছ কাচ ও মোমবাতির পরীক্ষার কথা বলা হয়েছে সেটি ভিডিওতে দেখালে শিক্ষার্থীরা খুব সহজে সমান দূরত্ব এর বিষয়টি বুঝতে পারবে। কিভাবে করবেন? একটি সাধারণ স্বচ্ছ কাচ, আয়না নয়, যেন ওপাশে দেখা যায়, টেবিলের ওপর খাড়া করে রাখুন। সামনে একটি মোমবাতি জ্বালান। কাচের ওপাশে অন্য একটি নেভানো মোমবাতি এমনভাবে রাখুন যেন মনে হয় সেটিও জ্বলছে। ফলাফল স্কেল দিয়ে মেপে দেখা যাবে। কাচ থেকে সামনের মোমবাতি যত দূরে, পেছনের মোমবাতিটিও ঠিক তত দূরেই আছে। পাঠ 9 ও 10 কিছু আলোকীয় ঘটনা। চিত্র 9.9 আলোকীয় ঘটনা। দর্পণে প্রতিফলন। বস্তুর একটি বিন্দু ও থেকে একটি সমতল দর্পণ এর সামনে থাকে তখন আমাদের স্বাভাবিক চোখে তার দুটি প্রতিবিম্ব তৈরি হয়। একটি প্রতিবিম্ব বিন্দুটির প্রকৃত অবস্থানে তৈরি হয়, অন্যটি হয় দর্পণের পেছনে অবস্থানে। দেখা যাক এই দ্বিতীয় প্রতিবিম্বটি কিভাবে তৈরি হয়। মধ্যে দুটি রশ্মি ওয়া এবং ও বি প্রতিফলনের নিয়ম অনুযায়ী পথে অগ্রসর হয়ে চোখে প্রবেশ রশ্মি এ সি এবং বি ডি, যারা আই বিন্দু ও থেকে আপতিত অনেক রশ্মির ছবিতে দেখানো হয়েছে। দর্পণে প্রতিফলনের পর এরা এ সি এবং বি ডি করে, অর্থাৎ চোখ দেখতে পায় দুটি থেকে আগত বলে প্রতীয়মান হয়। তাই চোখ বিন্দুতে ও এর একটি বিম দেখতে পায়। পেরিস্কোপে প্রতিফলন। পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা টিউব এবং দুটি ক্ষুদ্র সমতল দর্পণ দিয়ে। টিউবের দুই প্রান্তে দর্পণ দুটিকে টিউবের দেয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। ছবিতে যেমন দেখানো আছে, দর্পণগুলো পরস্পর সমান্তরাল থাকে। চিত্র 9.10 পেরিস্কোপ। ছবিতে দেখানো একটি বস্তুর একটি বিন্দু ও থেকে আলোকরশ্মি এসে পেরিস্কোপের এ প্রান্ত দিয়ে প্রবেশ করে প্রথম দর্পণ আপতিত হয় এবং সেখানে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণ আপতিত হয়। দ্বিতীয় দর্পণে পুনরায় প্রতিফলিত হয়ে সেই রশ্মি পেরিস্কোপের বি প্রান্ত দিয়ে নির্গত হয়।
সেখানে আমাদের চোখে যদি এই রশ্মি আপতিত হয় তাহলে চোখ দেখে যে এনবি বরাবর আলো আসছে, সুতরাং ও বিন্দুর একটি বিম চোখ দেখতে পায় এই রেখা বরাবর। বিন্দুতে চোখের সামনে যদি কোনো বাধা থাকে, ছবিতে PQ, তাহলে বাধার অন্য পাশের বস্তু বা ঘটনা দেখার জন্য অনেক সময় পেরিস্কোপ ব্যবহার করা হয়। স্টেডিয়ামে ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা যায়। সমুদ্রপৃষ্ঠে কী আছে তা ডুবোজাহাজ থেকে দেখার জন্য এর ব্যবহার বেশ প্রচলিত। নতুন শব্দ: দর্পণ, সমতল দর্পণ, প্রতিফলন, শোষণ, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিবিম্ব, আপতন কোণ ও প্রতিফলন কোণ। 1. দর্পণে প্রতিবিম্ব কেন তৈরি হয়? আমরা আয়নায় যখন কোনো বিন্দু বা বস্তু দেখি, আসলে সেখান থেকে অনেকগুলো আলোকরশ্মি দর্পণে পড়ে। দর্পণ থেকে প্রতিফলিত হয়ে সেই রশ্মিগুলো আমাদের চোখে আসে। আমাদের মস্তিষ্ক মনে করে রশ্মিগুলো দর্পণের পেছনে থেকে সোজা আসছে। ফলে আমরা আয়নার পেছনে একটি কাল্পনিক বিন্দু বা প্রতিবিম্ব দেখতে পাই। 2. পেরিস্কোপ, বাধার ওপাশে দেখার কৌশল। পেরিস্কোপ এমন একটি যন্ত্র যা ব্যবহার করে সামনে দেয়াল বা ভিড় থাকলেও তার ওপাশের দৃশ্য দেখা যায়। গঠন: একটি টিউবের ভেতরে দুটি আয়না পরস্পর সমান্তরালভাবে 45 ডিগ্রি কোণে বসানো থাকে। কাজ: ওপাশের বস্তু থেকে আলো এসে প্রথম আয়নায় লাগে, সেখান থেকে প্রতিফলিত হয়ে দ্বিতীয় আয়নায় যায় এবং শেষে আমাদের চোখে পৌঁছায়। ব্যবহার: সমুদ্রের নিচে ডুবোজাহাজ, সাবমেরিন থেকে ওপরের জাহাজ দেখার জন্য বা স্টেডিয়ামে লম্বা মানুষের ভিড়ের মাঝে খেলা দেখার জন্য এটি সেরা উপায়। এই অধ্যায়ে আমরা যা শিখলাম: আলো ছাড়া কোনো কিছু দেখা যায় না। কোনো বস্তুতে আলো পড়ে তা আমাদের চোখে ফিরে আসলেই আমরা বস্তুটি দেখতে পাই। আলো সরল রেখায় চলে। কোনো বস্তুতে আলো পড়ে তা যদি বাধা পেয়ে ফিরে আসে, তাহলে তাকে প্রতিফলন বলে। কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে, তাহলে তাকে শোষণ বলে। আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। সকল পৃষ্ঠ থেকেই আলো প্রতিফলিত হয়। মসৃণ ও পালিশ করা পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতির হয়। সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। এই অধ্যায়ের মূল কথা: কুইক রিভিশন ফর স্টুডেন্টস। আলো ছাড়া দেখা অসম্ভব। কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে চোখে এলেই আমরা দেখি। আলোর পথ: আলো সবসময় সরল রেখায় চলে। প্রতিফলন ও শোষণ: বাধা পেয়ে ফিরে আসাকে প্রতিফলন এবং ফিরে না আসাকে শোষণ বলে। প্রতিফলনের নিয়ম: আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। ইমোজি কোণ I সমান ইমোজি কোণ R। প্রতিফলনের ধরন: মসৃণ তলে নিয়মিত এবং অমসৃণ তলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। প্রতিবিম্বের আকার: সমতল দর্পণে প্রতিবিম্ব সবসময় বস্তুর সমান হয়। পার্শ্ব পরিবর্তন: আয়নায় আমাদের ডান হাত হয়ে যায় বাম হাত। দূরত্ব: আপনি দর্পণ থেকে যতটা সামনে থাকবেন, প্রতিবিম্ব দর্পণ থেকে ততটাই পেছনে থাকবে। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল ক। শোষণ। ব্যাখ্যা: কোনো বস্তুতে আলো পড়ার পর তা যদি বাধা পেয়ে ফিরে না আসে, বস্তুটি আলোটি শুষে নেয়, তবে তাকে আলোর শোষণ বলে। এই কারণেই যে বস্তু সব আলো শোষণ করে, তাকে আমরা কালো দেখি। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল খ। বস্তুটি আলো প্রতিফলিত করে। ব্যাখ্যা: আমরা তখনই কোনো বস্তু দেখতে পাই যখন কোনো উৎসের আলো সেই বস্তুর ওপর পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে, বাধা পেয়ে ফিরে এসে, আমাদের চোখে প্রবেশ করে। চোখ থেকে আলো গিয়ে বস্তুর ওপর পড়ে না। নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপক 3। ইমোজি কোণ এর মান কত? খ 40 ডিগ্রি। সঠিক উত্তর: এটি নির্ভর করছে চিত্রের কোণটি কার সাথে দেওয়া তার ওপর। যদি অভিলম্বের সাথে কোণ, আপতন কোণ 50 ডিগ্রি হয়, তবে প্রতিফলিত রশ্মি ও দর্পণের মধ্যবর্তী কোণ, ইমোজি বন, হবে 90 ডিগ্রি। 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি। সুতরাং দেওয়া অপশন অনুযায়ী উত্তর খ 40 ডিগ্রি। 4। রশ্মিটি অভিলম্ব বরাবর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? সঠিক উত্তর ক 0 ডিগ্রি। ব্যাখ্যা: যখন কোনো আলোকরশ্মি অভিলম্ব বরাবর অর্থাৎ দর্পণের সাথে লম্বভাবে 90 ডিগ্রি কোণে আপতিত হয়, তখন আপতন কোণের মান হয় 0 ডিগ্রি। প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান। তাই প্রতিফলন কোণের মানও হবে 0 ডিগ্রি এবং আলোটি যে পথে এসেছিল সেই পথেই ফিরে যাবে।
সৃজনশীল প্রশ্ন ১ সামিন স্কুলের ব্যবহারিক ক্লাসে পেরিস্কোপ নিয়ে এর মধ্যে তাকাতেই ক্লাসের বাইরে অবস্থিত বাগানের ফুল দেখতে পেল। ক্লাসের শেষে হাত ধোয়ার জন্য বেসিনের আয়নার সামনে যেতেই লক্ষ্য করল সে যত সামনে আসছে আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে। আবার দূরে যাওয়ার সময় আয়নার মধ্যে তার প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। এরপর বাসায় ফিরে সে প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে ৩০০ ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করে একটি পেরিস্কোপ তৈরি করল। ক আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন বলতে নিচের বিষয়টি বোঝায়। কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে সেই ঘটনাকে প্রতিফলন বলে। সহজভাবে বলতে গেলে আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমের ভেতর দিয়ে চলতে চলতে অন্য কোনো মাধ্যমের উপরিভাগে আপতিত হয় তখন দুই মাধ্যমের বিভেদতল থেকে কিছু পরিমাণ আলো আবার আগের মাধ্যমেই ফিরে আসে। এই ফিরে আসার ঘটনাটিই হল প্রতিফলন। প্রতিফলনের একটি গুরুত্বপূর্ণ নিয়ম, আলোর প্রতিফলনের সময় আপতন কোণ ও প্রতিফলন কোণ সবসময় সমান হয়। অর্থাৎ আলো যে কোণে কোনো তলে আপতিত হয় ঠিক সেই কোণেই প্রতিফলিত হয়ে ফিরে যায়। খ মাটি ও দর্পণ পৃষ্ঠতলের মধ্যে কোনটিতে বেশি আলো প্রতিফলিত হবে? ব্যাখ্যা করো। মাটি এবং দর্পণ আয়না পৃষ্ঠতলের মধ্যে দর্পণ পৃষ্ঠতলে সবচেয়ে বেশি আলো প্রতিফলিত হবে। নিচে এর সহজ ব্যাখ্যা দেওয়া হল। ১ পৃষ্ঠের মসৃণতা। দর্পণের উপরিভাগ অত্যন্ত মসৃণ ও চকচকে থাকে। মসৃণ তলে আলো পড়লে তার ওপর আপতিত প্রায় সবটুকু আলোই একটি নির্দিষ্ট নিয়মে প্রতিফলিত হয়ে ফিরে যায়। একে আলোর নিয়মিত প্রতিফলন বলে। মাটি অন্য পক্ষে মাটির উপরিভাগ অত্যন্ত অমসৃণ ও রুক্ষ। অমসৃণ তলে আলো পড়লে তা চারিদিকে এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে যাকে আলোর বিক্ষিপ্ত বা ব্যাপ্ত প্রতিফলন বলে। ২ আলোর শোষণ ক্ষমতা। মাটির কণাগুলো আলোকরশ্মিকে অনেক বেশি পরিমাণে শোষণ অ্যাবজর্ব করে নেয়। আলো বেশি শোষিত হওয়ার কারণে সেখান থেকে খুব কম আলো প্রতিফলিত হয়ে ফিরে আসতে পারে। দর্পণে আলোর শোষণ ক্ষমতা খুবই নগণ্য। এটি তার ওপর পড়া আলোর সিংহভাগই প্রতিফলিত করে দেয়। সিদ্ধান্ত পৃষ্ঠতল যত বেশি মসৃণ ও চকচকে হবে আলোর প্রতিফলন তত বেশি হবে। যেহেতু দর্পণ মাটির তুলনায় অনেক বেশি মসৃণ এবং এর শোষণ ক্ষমতা কম তাই দর্পণ পৃষ্ঠতলেই বেশি আলো প্রতিফলিত হবে। গ আয়নায় সামিনের প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। উদ্দীপক অনুসারে সামিন আয়নার যত সামনে আসছে তার প্রতিচ্ছবিও তত সামনে এগিয়ে আসছে এবং দূরে যাওয়ার সময় প্রতিচ্ছবিও দূরে সরে যাচ্ছে। সামিনের এই প্রতিচ্ছবি পরিবর্তনের কারণ হল সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব সংক্রান্ত নিয়ম। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। ১ সমতল দর্পণে প্রতিবিম্বের দূরত্বের নিয়ম। সমতল দর্পণের বেসিনের আয়নাটি একটি সমতল দর্পণ। একটি প্রধান বৈশিষ্ট্য হল দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সবসময় সমান হয়। অর্থাৎ দর্পণ হতে সামিনের দূরত্ব সমান দর্পণ হতে তার প্রতিচ্ছবি বা প্রতিবিম্বের দূরত্ব। ২ ঘটনার বৈজ্ঞানিক বিশ্লেষণ। সামিন যখন সামনে এগিয়ে আসে সামিন যখন বেসিনের আয়নার দিকে এক পা এগিয়ে আসে তখন আয়না বা দর্পণ থেকে তার লক্ষ্যবস্তুর দূরত্ব কমে যায়। সমতার নিয়ম বজায় রাখার জন্য আয়নার ভেতরে থাকা প্রতিচ্ছবিটির দূরত্বও সমপরিমাণ কমে যায়। ফলে সামিনের মনে হয় তার প্রতিচ্ছবিটি সামনে এগিয়ে এসেছে। সামিন যখন দূরে সরে যায় সামিন যখন আয়না থেকে পেছনে হাঁটে যায় তখন দর্পণ থেকে তার দূরত্ব বেড়ে যায়। একই নিয়ম অনুযায়ী দর্পণের পেছনে থাকা প্রতিচ্ছবিটির দূরত্বও সমপরিমাণ বেড়ে যায়। ফলে প্রতিচ্ছবিটি আরও দূরে সরে যায়। ৩ আলোকরশ্মির আপতন ও প্রতিফলন। সামিনের শরীর থেকে আলোকরশ্মি আয়নার ওপর আপতিত হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমাদের চোখে ফিরে আসে। এই প্রতিফলিত রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করলে যে বিন্দুতে মিলিত হয় বলে মনে হয় সেখানেই প্রতিবিম্ব তৈরি হয়। সামিনের অবস্থানের পরিবর্তনের সাথে সাথে এই আপতন ও প্রতিফলন বিন্দুর জ্যামিতিক অবস্থানের পরিবর্তন ঘটে, যার ফলে প্রতিবিম্বের দূরত্বও হুবহু সামিনের দূরত্বের সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। সিদ্ধান্ত অতএব বলা যায় সমতল দর্পণে বস্তুর দূরত্ব সমান প্রতিবিম্বের দূরত্ব। এই চিরন্তন বৈজ্ঞানিক নিয়মের কারণেই আয়নায় সামিনের প্রতিচ্ছবিতে এই পরিবর্তন লক্ষ্য করা গেছে। ঘ সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। সামিনের বাসায় প্রস্তুতকৃত পেরিস্কোপ দিয়ে স্কুলের অনুরূপ বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না।
এর পেছনে প্রধান কারণ হল পেরিস্কোপ তৈরির জন্য দর্পণ বা আয়না স্থাপনের নির্দিষ্ট জ্যামিতিক নিয়ম। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হল। ১. পেরিস্কোপের দর্পণ স্থাপনের আদর্শ নিয়ম। পাঠ্যবই অনুযায়ী একটি আদর্শ পেরিস্কোপে দুটি সমতল দর্পণকে টিউবের দেয়ালের সাথে ৪৫ ডিগ্রি কোণে স্থাপন করতে হয়। দর্পণ দুটিকে এমনভাবে রাখতে হয় যেন তারা একে অপরের সাথে সমান্তরাল থাকে। এই ব্যবস্থায় বাইরে থেকে আসা আলোকরশ্মি প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে সরাসরি দ্বিতীয় দর্পণে পড়ে এবং পুনরায় প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে। ২. সামিনের পেরিস্কোপের ত্রুটি। উদ্দীপক অনুসারে সামিন তার বাসায় পেরিস্কোপটি তৈরি করার সময় দর্পণ দুটিকে ৩০০ ডিগ্রি কোণে স্থাপন করেছে। আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী যদি দর্পণ ৪৫ ডিগ্রি কোণে না থাকে তবে প্রথম দর্পণ থেকে প্রতিফলিত আলোকরশ্মি সঠিক পথে দ্বিতীয় দর্পণে গিয়ে পড়বে না। ফলে বাধার ওপাশ থেকে আসা আলোকরশ্মি সামিনের চোখে পৌঁছাতে পারবে না। ৩. প্রতিফলনের সূত্রের প্রভাব। আমরা জানি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়। ৩০০ ডিগ্রি কোণে দর্পণ স্থাপন করলে আলোকরশ্মি এমনভাবে প্রতিফলিত হবে যে তা পেরিস্কোপের টিউবের ভেতরেই আটকে যাবে অথবা ভুল দিকে চলে যাবে। ফলে ওপাশের বাগান বা কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হওয়া সম্ভব হবে না। ৪. বাস্তব প্রয়োগের তুলনা। স্কুলের পেরিস্কোপটি আদর্শ নিয়মে তৈরি ছিল বলেই সামিন বাগানের ফুল দেখতে পেয়েছিল। কিন্তু বাড়িতে তৈরি পেরিস্কোপে দর্পণের কোণের ভুল পরিবর্তনের কারণে ৪৫ ডিগ্রি এর পরিবর্তে ৩০০ ডিগ্রি এটি কার্যকর যন্ত্র হিসেবে কাজ করবে না। সিদ্ধান্ত: দর্পণ দুটির ভুল কৌণিক অবস্থানের কারণে সামিনের তৈরিকৃত পেরিস্কোপ দিয়ে বাইরের দৃশ্য দেখা সম্ভব হবে না। ওপাশের দৃশ্য দেখার জন্য তাকে অবশ্যই দর্পণ দুটিকে পুনরায় ৪৫ ডিগ্রি কোণে সমান্তরালভাবে স্থাপন করতে হবে। ২. দুটি সমতল দর্পণ সমকোণে মিলিত হয়েছে। একটি আলোক রশ্মি ২০০ ডিগ্রি কোণে প্রথম দর্পণে পড়েছে। ক. প্রতিফলন কাকে বলে? কোনো বস্তুতে আলো পড়ে যদি তা বাধা পেয়ে ফিরে আসে তাহলে সেই ঘটনাকে প্রতিফলন বলে। খ. কোন বস্তু দেখার জন্য আলোর কোন ঘটনা অপরিহার্য? ব্যাখ্যা করো। কোনো বস্তু দেখার জন্য আলোর প্রতিফলন ঘটনাটি অপরিহার্য। নিচে এর সহজ ব্যাখ্যা দেওয়া হল। ১. দেখার পেছনের বিজ্ঞান। আমাদের চোখ নিজে থেকে আলো তৈরি করতে পারে না। আমরা কোনো বস্তুকে তখনই দেখতে পাই যখন কোনো উৎসের আলো, যেমন সূর্য, লাইট বা মোমবাতি, প্রথমে সেই বস্তুটির ওপর গিয়ে পড়ে। এরপর বস্তুটি থেকে আলো বাধা পেয়ে আমাদের চোখে ফিরে আসে। ২. প্রতিফলন না হলে কি ঘটবে? যদি কোনো বস্তুতে আলো পড়ার পর তার প্রতিফলন না ঘটে তবে সেই বস্তু থেকে কোনো আলোকরশ্মি আমাদের চোখে এসে পৌঁছাবে না। ফলে বস্তুটি আমাদের কাছে সম্পূর্ণ অন্ধকার বা অদৃশ্য থাকবে। যেমন অন্ধকার ঘর। রাতের বেলা অন্ধকার ঘরে আলোকরশ্মি না থাকায় কোনো প্রতিফলন ঘটে না, তাই আমরা কিছুই দেখতে পাই না। কালো বস্তু। কোনো বস্তু যখন তার ওপর পড়া সমস্ত আলো শোষণ করে নেয় এবং কোনো আলো প্রতিফলিত করে না, তখন আমরা বস্তুটিকে শুধু কালো একটি আকার হিসেবে দেখি, তার ভেতরের কোনো বিবরণ দেখতে পাই না। সিদ্ধান্ত: আলো সরলরেখায় চলে এবং কোনো বস্তুতে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে বলেই আমরা সেই বস্তুর অস্তিত্ব, আকার ও রং দেখতে পাই। তাই কোনো কিছু দেখার জন্য আলোর প্রতিফলন সম্পূর্ণ অপরিহার্য একটি ঘটনা। গ. দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি অঙ্কন করে ব্যাখ্যা করো। দুটি সমতল দর্পণ যখন সমকোণে বা ৯০ ডিগ্রি কোণে মিলিত হয় তখন আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী রশ্মিটি একটি নির্দিষ্ট পথে অগ্রসর হয়। উদ্দীপক অনুসারে রশ্মিটি প্রথম দর্পণে ২০ ডিগ্রি কোণে আপতিত হয়েছে। উদ্দীপকে ২০০ ডিগ্রি লেখা থাকলেও জ্যামিতিক চিত্র ও পাঠ্যবইয়ের প্রেক্ষাপটে এটি ২০ ডিগ্রি হবে, কারণ আপতন কোণ সাধারণত ৯০ ডিগ্রি এর কম হয়। নিচে দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির অঙ্কন ও ব্যাখ্যা দেওয়া হল। গ. দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত রশ্মি অঙ্কন ও ব্যাখ্যা। অঙ্কন: প্রথমে দুটি সমতল দর্পণ, ধরি M_1 এবং M_2, পরস্পর লম্বভাবে বা ৯০ ডিগ্রি কোণে আঁকতে হবে। এরপর একটি রশ্মি ২০ ডিগ্রি কোণে প্রথম দর্পণে ফেলতে হবে। প্রথম দর্পণ থেকে প্রতিফলিত হয়ে রশ্মিটি দ্বিতীয় দর্পণে গিয়ে পড়বে এবং পুনরায় প্রতিফলিত হয়ে বাইরে বেরিয়ে আসবে। ব্যাখ্যা: ১. প্রথম দর্পণে প্রতিফলন। আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। যেহেতু রশ্মিটি প্রথম দর্পণে ২০ ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাই এটি ২০ ডিগ্রি কোণ করেই প্রতিফলিত হবে। ২. দ্বিতীয় দর্পণে আপতন।
দর্পণ দুটি যেহেতু পরস্পর সমকোণে 90 ডিগ্রি অবস্থিত, তাই জ্যামিতিক নিয়ম অনুসারে প্রথম দর্পণের প্রতিফলন কোণ এবং দ্বিতীয় দর্পণের আপতন কোণ একে অপরের পূরক হবে। অর্থাৎ দ্বিতীয় দর্পণে আপতন কোণ হবে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সমান 70 ডিগ্রি। 3. চূড়ান্ত প্রতিফলন। প্রতিফলনের দ্বিতীয় সূত্র অনুযায়ী দ্বিতীয় দর্পণেও আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। ফলে রশ্মিটি দ্বিতীয় দর্পণ থেকে 70 ডিগ্রি কোণ তৈরি করে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। সারসংক্ষেপ: প্রথম দর্পণ থেকে প্রতিফলিত রশ্মিটি যখন দ্বিতীয় দর্পণে গিয়ে পড়ে, তখন সেখানে পুনরায় প্রতিফলন ঘটে। এর ফলে আপতিত রশ্মি এবং চূড়ান্ত প্রতিফলিত রশ্মি একে অপরের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী হয়ে ফিরে যায়। এটিই পেরিস্কোপ বা এই জাতীয় আলোকীয় যন্ত্রের মূল ভিত্তি হিসেবে কাজ করে। ঘ. দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে কোন ধরনের প্রতিফলন ঘটবে? যুক্তিসহ বিশ্লেষণ করো। দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল করা হলে সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে এবং এর ফলে একটি বিশেষ আলোকীয় ঘটনা বা অগণিত প্রতিবিম্ব সৃষ্টির প্রক্রিয়া তৈরি হবে। নিচে যুক্তিসহ এর বিশ্লেষণ দেওয়া হল। 1. প্রতিফলনের ধরন। দর্পণ দুটি সমান্তরাল থাকলে প্রতিটি পৃষ্ঠই মসৃণ ও চকচকে হওয়ার কারণে সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। এক্ষেত্রে আপতিত সমান্তরাল আলোকরশ্মিগুলো প্রতিফলনের পর সমান্তরালভাবেই ফিরে যায়। 2. বারবার প্রতিফলন, মাল্টিপল রিফ্লেকশন। যখন দুটি সমতল দর্পণ পরস্পরের সমান্তরাল থাকে, তখন তাদের মধ্যবর্তী কোনো বস্তু থেকে আসা আলোকরশ্মি প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে। দ্বিতীয় দর্পণ থেকে সেই আলো পুনরায় প্রতিফলিত হয়ে আবার প্রথম দর্পণে ফিরে আসে। এভাবে দর্পণ দুটির মধ্যে আলোর বারবার প্রতিফলন ঘটতে থাকে। 3. অগণিত প্রতিবিম্ব সৃষ্টি। সমান্তরাল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের এই ধারাবাহিকতা তাত্ত্বিকভাবে অসীম পর্যন্ত চলতে পারে। প্রথম দর্পণে তৈরি হওয়া প্রতিবিম্বটি দ্বিতীয় দর্পণের জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে। আবার দ্বিতীয় দর্পণের প্রতিবিম্বটি প্রথমটির জন্য লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। এর ফলে দর্পণের ভেতরে শারীরিকভাবে অগণিত প্রতিবিম্ব তৈরি হয়। 4. পেরিস্কোপের মূলনীতি। এই সমান্তরাল অবস্থানের ধারণাটিই পেরিস্কোপ তৈরিতে ব্যবহৃত হয়। পেরিস্কোপে দুটি দর্পণকে সমান্তরাল রেখে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়, যাতে বাইরের আলো প্রথম দর্পণে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে পড়ে এবং সেখান থেকে পুনরায় প্রতিফলিত হয়ে সরাসরি আমাদের চোখে প্রবেশ করে। যুক্তি: যেহেতু দর্পণ দুটি মসৃণ, তাই এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। আর সমান্তরাল অবস্থানের কারণে আলোকরশ্মিগুলো বারবার দুই দর্পণের মাঝে প্রতিফলিত হওয়ার সুযোগ পাবে, যা অগণিত প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. পেরিস্কোপে দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। পেরিস্কোপে দুটি সমতল দর্পণ ব্যবহার করার প্রধান কারণ হল আলোর প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে বাধার ওপাশে অবস্থিত বস্তুকে দেখা। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। 1. আলোর গতিপথ পরিবর্তন করা। আলো সাধারণত সরল রেখায় চলে, কিন্তু যখন সামনে কোনো উঁচু দেয়াল বা বাধা থাকে, তখন সেই বাধার ওপার থেকে আসা আলোকরশ্মি সরাসরি আমাদের চোখে পৌঁছাতে পারে না। পেরিস্কোপের ভেতরে থাকা প্রথম দর্পণটি বাধার ওপাশ থেকে আসা আলোকরশ্মিকে প্রতিফলিত করে নিচের দিকে পাঠিয়ে দেয়। 2. দ্বিতীয় প্রতিফলনের মাধ্যমে চোখে আলো পৌঁছানো। প্রথম দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আসা আলোকরশ্মিকে পুনরায় চোখে পাঠানোর জন্য দ্বিতীয় দর্পণটি ব্যবহার করা হয়। দ্বিতীয় দর্পণটি এই আলোকে আবার প্রতিফলিত করে সরাসরি আমাদের চোখের দিকে পাঠায়। ফলে আমরা বাধার ওপাশের বস্তুর একটি বিম দেখতে পাই। 3. সমান্তরাল ও নির্দিষ্ট কোণে স্থাপন। পেরিস্কোপের টিউবে দর্পণ দুটিকে পরস্পরের সমান্তরাল রাখা হয় এবং টিউবের দেয়ালের সাথে 45 ডিগ্রি কোণে স্থাপন করা হয়। এই নির্দিষ্ট কৌণিক অবস্থানের কারণেই প্রথম দর্পণ থেকে প্রতিফলিত আলো সঠিক পথে দ্বিতীয় দর্পণে পড়ে এবং সেখান থেকে আমাদের চোখে আসে। 4. বাস্তব প্রয়োগ। দুটি দর্পণের এই সমন্বিত প্রতিফলনের ফলেই ডুবোজাহাজ থেকে সমুদ্রের ওপরে কি আছে তা দেখা যায় অথবা স্টেডিয়ামে ভিড়ের মধ্যে উঁচু দেয়ালের ওপাশের খেলা দেখা সম্ভব হয়। সারসংক্ষেপ: মূলত আলোকরশ্মিকে দুইবার নির্দিষ্ট কোণে প্রতিফলিত করে বাধার চারপাশ দিয়ে ঘুরিয়ে আমাদের চোখে আনার জন্যই পেরিস্কোপে দুটি সমতল দর্পণ ব্যবহার করা হয়। 2. প্রতিফলনের দুটি নিয়ম লেখো। আলোর প্রতিফলনের দুটি প্রধান নিয়ম বা সূত্র নিচে দেওয়া হল। প্রথম নিয়ম: আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় সমান হয়। অর্থাৎ আলো যে কোণে কোনো তলে আপতিত হয়, ঠিক সেই কোণেই প্রতিফলিত হয়ে ফিরে যায়।
গাণিতিকভাবে ইমোজি কোণ আই সমান ইমোজি কোণ আর। দ্বিতীয় নিয়ম, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে। ৩. বিক্ষিপ্ত প্রতিফলন ব্যাখ্যা কর। যখন সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে আপতিত হয়ে প্রতিফলনের পর আর সমান্তরাল থাকে না এবং চারিদিকে এলোমেলো বা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে, তখন আলোর সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন, ডিফিউজড রিফ্লেকশন বা ব্যাপ্ত প্রতিফলন বলে। নিচে এর সহজ ও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। ১. ঘটনার কারণ, অমসৃণ তল। বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার প্রধান কারণ হল প্রতিফলক পৃষ্ঠের অমসৃণতা বা রুক্ষতা। আমরা খালি চোখে যে পৃষ্ঠগুলোকে মসৃণ মনে করি, যেমন ঘরের দেয়াল, বইয়ের পাতা, কাঠ বা কাগজ, সেগুলো আসলে অতি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে অত্যন্ত অমসৃণ ও খাঁজকাটা দেখায়। ২. প্রতিফলনের নিয়মের সাথে সম্পর্ক। বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রেও কিন্তু আলোর প্রতিফলনের সূত্র বা নিয়ম, আপতন কোণ সমান প্রতিফলন কোণ, প্রতিটি বিন্দুর জন্য আলাদা আলাদাভাবে বজায় থাকে। যেহেতু পৃষ্ঠটি আঁকাবাঁকা বা অমসৃণ, তাই তলের এক একটি বিন্দুর ঢাল বা অভিলম্ব এক এক দিকে মুখ করে থাকে। ফলে সমান্তরালভাবে আসা আলোকরশ্মিগুলো ভিন্ন ভিন্ন বিন্দুতে পড়ার পর ভিন্ন ভিন্ন কোণে চারদিকে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ে। ৩. বাস্তব উদাহরণ। আমাদের চারপাশের অধিকাংশ বস্তুর ক্ষেত্রেই এই বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে থাকে। বইয়ের পাতা। বইয়ের পৃষ্ঠা অমসৃণ হওয়ায় এর ওপর পড়া আলো চারদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে ঘরের যেকোনো কোণ থেকে বইয়ের লেখা সহজে পড়া যায় এবং চোখে তীব্র আলো এসে লাগে না। ঘরের দেয়াল। ঘরের দেয়ালে আলো পড়লে তা চারদিকে ছড়িয়ে পড়ে বলেই পুরো ঘরটি আলোকিত হয়। গাছপালা ও মাটি, এগুলো অমসৃণ হওয়ায় সব দিক থেকে সমানভাবে দৃশ্যমান হয়। নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের একটি দ্রুত তুলনা। বৈশিষ্ট্য: নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। পৃষ্ঠতল অত্যন্ত মসৃণ ও চকচকে, যেমন আয়না, স্থির পানি। অমসৃণ ও রুক্ষ, যেমন দেয়াল, কাগজ, মাটি। রশ্মির প্রকৃতি। প্রতিফলনের পর রশ্মিগুলো সমান্তরাল থাকে। প্রতিফলনের পর রশ্মিগুলো চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবিম্ব। স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। তাহলে আজ আমরা কি শিখলাম? আলো সবসময় সোজা পথে চলে, আয়নায় আপতন কোণ আর প্রতিফলন কোণ সবসময় সমান হয়। আর সমতল দর্পণে আমাদের প্রতিবিম্ব থাকে একদম আমাদের সমান দূরত্বের ও সমান আকারের। আমাদের আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্যই ছিল, কোনো গাইড বইয়ের সাহায্য ছাড়াই তোমরা যেন বিজ্ঞানের এই কঠিন বিষয়গুলো একদম আনন্দের সাথে, সহজে মাথায় গেঁথে নিতে পারো। আজকের ক্লাসের কোন অংশটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তা ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দাও। যদি মনে হয় আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছ, তবে এখনই হাই স্কুল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওতে একটি লাইক দাও আর তোমার বন্ধুদের সাথে এখনই শেয়ার করে তাদেরকেও আলো আর আয়নার এই ম্যাজিকটি শেখার সুযোগ করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত শিখতে থাকো আনন্দের সাথে। ধন্যবাদ।